যেই উদ্ভূত পরিস্থিতি তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এর পাশাপাশি বাংলাদেশের জনগণের একটা বড় অংশ ভারতের সাথে যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, সেখানে অনেক কিছু ডাইমেনশন আকারে ভারতের জন্য ধরেন একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথমত, বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের সম্পর্ক নষ্ট হচ্ছে। এর পাশাপাশি ভারতের বিকল্প হিসাবে বাংলাদেশ অনেক দিকে মুভমেন্ট করছে। এর পাশাপাশি 53 বছরের ইতিহাস ভেঙে পাকিস্তানের সাথে এই প্রথমবারের মতন আমরা দেখলাম যে আপনার জাহাজের মাধ্যমে নৌরুট ব্যবহার করে বাংলাদেশ পণ্য আছে। আবার এই পণ্যের কন্টেনারে কি আছে তা নিয়ে ভারতীয় উদ্বেগ। এর মাঝখানে মরার উপর খরার ঘা, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ফ্লাইট চালুরও কিন্তু ঘোষণা আসছে। আবার সার্ককে উজ্জীবিত করার জন্য পাকিস্তানের সাথে বাংলাদেশের কিছু ইস্যুগত ঝামেলা আছে, সেগুলোকেও সমাধানের দিকে হাঁটছে ডক্টর ইউনূস সরকার। আর এই যখন পরিস্থিতি, স্বাভাবিকভাবে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বলুন, নিজেদের নিরাপত্তার খাতিরে বলুন, সেভেন সিস্টার্সকে শান্ত রাখার কথা বলুন, সব কিছু মিলিয়ে বাংলাদেশ ইস্যুতে এবার একটু নড়েচড়ে বসেছে ভারতের সরকার। গতকালকে আপনার বিক্রম মিস্ত্রি মানে ভারতের পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশে এসেছিলেন, ভারত ফিরে গিয়ে তিনি একের পর এক বক্তব্য দিচ্ছেন, যেগুলোতে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য অনেকটা নেগেটিভ অবস্থান কিন্তু ভারত তৈরি করছে। এটা আওয়ামী লীগের জন্য আসলে নেগেটিভ হচ্ছে। আমাদের সরকারের কাছ থেকে একটা বক্তব্য ছিল যে শেখ হাসিনা তিনি ভারতে বসে যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো তিনি কিভাবে দিচ্ছেন, যেহেতু তিনি ভারত সরকারের প্রটেকশনে আছেন, আর যেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি একটা ইস্যু আছে, তো সেই ক্ষেত্রে ভারতে থাকা অবস্থায় বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চাইলে রাষ্ট্র হিসাবে ভারত সেই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে। তখন ভারতের একটা খোলামেলা বক্তব্য ছিল যে শেখ হাসিনার এমন বক্তব্যকে ভারত সমর্থন করে না, তো তাহলে তিনি বক্তব্য দিচ্ছেন কিভাবে। তারপরে দিয়েছে চাঞ্চল্যকর তথ্য যে তিনি আপনার প্রাইভেট কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে অবস্থিত আওয়ামী লীগের নেতাকর্মী, বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের সাথে তিনি যোগাযোগটা সমন্বয় করছেন, যেটা সরকারি কোনো চ্যানেল ব্যবহার করে নয়। যেমন আমরা জানি বা যে কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন সেই রাষ্ট্রে থাকেন, লাইক অ্যাম্বাসি অথবা রাজকীয় মেহমান বা অতিথি হিসাবে থাকেন, তখন তাদের জন্য সেই দেশের সরকার কর্তৃক বিশেষ কিছু নাম্বার ব্যবহারের অনুমতি থাকে। তো এখন সম্ভবত বাংলাদেশের পক্ষ থেকে এটা জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের প্রটেস্টের মধ্যে আছে, আপনাদের সুযোগ সুবিধার মধ্যে আছে, তাহলে কিভাবে তিনি করছেন, আর আপনারা যদি এটা করতেই দেন তাহলে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের দিক থেকে আরও তলানি যাবে, প্রতিবেশী সম্পর্কগুলো নষ্ট হবে, এরকম হয়তো কিছু ছিল। তো নিজেদের পিঠ বাঁচানোর জন্য হোক, পাকিস্তানকে দূরে সরানোর জন্য হোক, অথবা আভ্যন্তরীণ সম্পর্কটাকে এবার রাজনৈতিক দল থেকে সরিয়ে জনগণ টু জনগণ করার পক্ষেই হোক, ভারত কিন্তু একটু ডিফারেন্ট অবস্থান নিচ্ছে। বিক্রম মিস্ত্রি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে ভারত বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করতে চায়, সম্পর্কটা হবে জনগণের সাথে, কোনো রাজনৈতিক দলের সাথে না। এখন বিক্রম মিস্ত্রির এই যে বাংলাদেশে আসা, এমনকি আসার পরে তিনি ভারতে গিয়ে ভারতের মিডিয়ার মধ্যে একের পর এক বক্তব্য দিচ্ছেন, এতে ভারতের সাথে যেন বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর অবনতি না ঘটে, সেটার জন্যই সম্ভবত তারা খুব হার্ড লাইনে যাচ্ছেন। আর এমনটাই যদি হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ভারতে পলায়নরত আছেন অথবা ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য কিন্তু কিছুটা ঝামেলার কারণ হবে। শেখ হাসিনাকে ভারত ফেরত দিক আর না দিক, কিন্তু বাংলাদেশ থেকে পলাতক অনেক এমপি, মন্ত্রী বা বিভিন্ন সারির নেতা যারা আছেন বা সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তারা আছেন, তাদেরকে কিন্তু ভারত সরকার গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এখন হঠাৎ করে কেন শেখ হাসিনার এই গোপন তথ্যগুলো তারা ফাঁস করছেন, যে একদম বলে দিচ্ছেন যে তিনি ভিপিএন ইউজ করতেছেন, মানে প্রাইভেট কমিউনিকেশন ডিভাইস ইউজ করতেছেন, যেটার ব্যাপারে ভারত রাষ্ট্র কোনোভাবেই দায়ী না, তারা এই ধরনের অনুমতি দেওয়া না এবং ওনারা এই ধরনের বক্তব্যকে সমর্থনও করে না। মানে এই বক্তব্যগুলো কোথাও না কোথাও এতদিন যাবৎ যে একটা ইস্যু ছিল যে ভারত আওয়ামী লীগকে বা শেখ পরিবারকে সমর্থন করে, সেখান থেকে কিছুটা সরে আসারই বিষয় দেখলাম। তবে হতে পারে ইন্টারনাল ইস্যু হয়তো অন্য কিছু, ভেতরে ভেতরে আরও থাকতে পারে আওয়ামী লীগকে প্রটেস্ট করছে বা শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য তারা পরিকল্পনা করছেন। এখন সেটা আভ্যন্তরীণ ইস্যু বা আভ্যন্তরীণ ব্যাপার, মুখে যা বলছে আমরা সেটার দিকে গেলে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য একটা নেগেটিভ সময় তৈরি হচ্ছে। কাঁটা দিয়ে কাঁটা তোলার মতনই এক বিরল ঘটনা ঘটিয়েছে আমরা দেখতে পাচ্ছি ইরান। দর্শক, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে আভ্যন্তরীণ কোল্ড ওয়ার চলছে, সেখানে ব্যাপক সফলতা দেখিয়েছে কিন্তু ইসরায়েলের
যে গোয়েন্দা সংস্থা মোসাদ একের পর এক দুর্ধর্ষ অপারেশন, দুর্ধর্ষ অভিযান ইসরায়েলের জন্য আপনার হুমকি হয় অথবা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যে কোনো সংগঠন সংস্থার সর্বোচ্চ কর্তা ব্যক্তি থেকে অনেককেই তারা শেষ করে দিয়েছে। এবং ইরানের নিশ্ছিদ্র নিরাপত্তা সিস্টেমকে ভেদ করে হানিয়া ভাইকেও কিন্তু তারা শেষ করতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি ইরানের আভ্যন্তরীণ অনেক কিছুর নকশা ম্যাপ তারা নিয়ে নিয়েছে। এই যখন অবস্থা, তো ইরান আসলে কি করছে? এবার ইরানও একই স্টাইলে সেইখানে হেঁটেছে। আজকে আল জাজিরার খুবই চাঞ্চল্যকর একটা প্রতিবেদন উঠে এসেছে, আর এতে ইসরায়েলের আভ্যন্তরীণ নিরাপত্তা, সার্বভৌমত্ব অনেক কিছু নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা টেন্সড সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ইরানের পক্ষেই গুপ্তচর বৃত্তি করছে ইসরায়েলের জনগণ, তাও ধর্মীয় দিক থেকে তারা প্রত্যেকেই ইয়াহুদি। আর এমন জনগণদেরকে আজকে গ্রেপ্তার করা হয়েছে যারা ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি করছিলেন। 30 জনকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের পক্ষে আপনার গুপ্তচর বৃত্তির অভিযোগে এই নাগরিকদেরকে গ্রেপ্তার করা হয়েছে যারা বাই বার্থ বা বাই রিলিজন হিসাবে তারা প্রত্যেকে ইসরায়েলি এবং কি ইয়াহুদি। আপনার 9টি গোপন কক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তারের ঘটনাটিতে দেশ জুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে আপনার ইসরায়েলে কয়েক দশকের মধ্যে ইরানের সবচেয়ে বড় গোয়েন্দা প্রচেষ্টা হিসাবেই কিন্তু দেখা হচ্ছে যে আমরা এতদিন বিভিন্ন দেশে নিজেদের লুকটুক দিয়ে ঘটনা গড়াইতাম, এখন আমরা নিজেরাই সেই ঘটনার মধ্যে কিভাবে পড়ে গেলাম। 4টি ইসরায়েলি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলছে যে তারা জানিয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকেই ইসরায়েলের নাগরিক। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী শিন ব্যাট বলছে যে গ্রেপ্তারকৃতদের লক্ষণগুলোর মধ্যে অন্যতম ছিল একজন ইসরায়েলি পরমাণু বিজ্ঞানী সহ সাবেক সামরিক কর্মকর্তাদের হত্যা। আরেকটি দল সামরিক ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল। কতটুকু গভীরে ঢুকছে বুঝতে পারছেন? একদম কিন্তু এদের হার্টের মধ্যে হাত দিছে। 4 জন সাবেক সামরিক এবং নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান গত 2 বছর ধরে ইসরায়েলিদের অর্থের বিনিময়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং হামলা চালানোর জন্য ইরানি গোয়েন্দারা বারবার চেষ্টা করে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করা হলো। ইসরায়েলি কর্তৃপক্ষ রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া না দিলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টা নেওয়া মুখে কুলু পেটেছে। আদালতের রেকর্ড এবং দাপ্তরিক বিবৃতির সঙ্গে দেখা গেছে আগের দশকগুলোতে ইরানি গুপ্তচর বৃত্তির অভিযানে একজন উচ্চপদস্থ ব্যবসায়ী এবং সাবেক মন্ত্রীকেও নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন গুপ্তচররা ইসরায়েলের সমাজের প্রান্তিক মানুষ বলে জানা গেছে, যারা খুবই আমজনতা। তাদের মধ্যে যারা আছে অভিবাসী, সেনাবাহিনী থেকে পলাতক এবং দোষী সাব্যস্ত যৌন অপরাধীও আছেন। তারা দেয়ালে নিহু বা সরকার বিরোধী গ্রাফিতি স্প্রে করা, গাড়ি ভাঙচুর করার মতন অনেক ঘটনা ঘটিয়েছে। এখন আমরা যতটুকু বুঝতে পারছি যে ইসরায়েল যেমন তাদের গোয়েন্দা তথ্য বা গোয়েন্দাদেরকে দিয়ে পৃথিবীর অনেক দেশের অনেক ঘটনা ঘটায়, আবার তাদের নিজের দেশেই তাদের চিরশত্রু ইরান কতটুকু গভীরে পৌঁছেছে সেইটা একটা বিষয় হয়ে সামনে এসেছে। যদিও এটা নিয়ে ইরান কোনো রকম সত্যতা স্বীকার করবে না, কারণ এই কাজগুলোর সিস্টেম এমন, ধরা খাইলে আপনার কোনো দায়িত্বভার কেউ নেবে না। এখন দেখা যাক কি হয়, আর এরকম কি কি ঘটায় রাখছে ইরান। এর আগে ইরান একটা শব্দ বলছিল, একটা ছবি প্রকাশ করা, তোমাদের কোথায় কি আছে, কোন জায়গায় কি রাখছো, লাইরা পুরানটা থেকে নতুনটাই গেছো, সব কিন্তু আমাদের কাছে আছে। আর এই ঘটনা প্রমাণ দেয় আসলে ইরানের কাছে আছে, যার কারণে ইসরায়েল কিছুটা টেনশনে আছে।